তারে বিনাশ্বরে হরিগুণ গায়, শ্রবণ জুড়ায় শুনি আহা কি মধুর স্বর, বলে বর পুলকে পুরিল মন। কে তুমি? এ বালক বয়সে অসীম সাহসে আসিয়াছ বন মাঝে। হরি পদ্ম পলাশ লোচন কে তোরে শিখাইয়ে দিল? বেরে ভাগ্যবান শিশু শৈশবে চিনেছ হরি। এক মনে শ্রীচরণ কর ধ্যান, ভেব না পুরিবে বাসনা। দয়াময় রহিতে নারিবে, আসি দিবে দেখা। এসো মধুবনে করত, সার্থক জনম মম, হেন শিষ্য মিলিল আমার। যদি আর বাঁশি না বাজে, আমি কবি বলে বলছি না, আমি আপনাদের ভালোবাসা পেয়েছিলাম সেই অধিকারে বলছি। আমায় আপনারা ক্ষমা করবেন, আমায় ভুলে যাবেন। বিশ্বাস করুন, আমি কবি হতে আসিনি, আমি নেতা হতে আসিনি। I gave the love which I had come to give, but I received no love to make me live. So let me slowly and in wounded pride pass into the great ocean like a tide. তোমাদের পানে চাহিয়া বন্ধু আর আমি জাগিব না, কোলাহল করি সারাদিন মান, কারো ধ্যান ভাঙিব না। নিশ্চল নিশ্চুপ আপনার মনে পুড়িব একাকী, গন্ধ বিধুর ধূপ। আর বাংলার সেই গোস্বামীর দাস ভক্ত ময়ূখাচার্য কুসুমানন্দকে নিশ্চয়ই আপনারা ভোলেননি। কিছু কিছু বিষয় আছে যা ভোলা যায় না। ভোলা যায় না ভীমরুলের হুল ফোটানো, ভোলা যায় না নজরুলের সেই ভীমরুলের চাক ফাটানো। ভীমরুলের চাক ফেটেছে বলেই ভাষা কিন্তু এখন সংযত। গোস্বামী সম্ভবত তার লক্ষণ রেখা টানতে ভুলে গিয়েছিলেন। সে যাই হোক, গত 126 বছর ধরে বাঙালি নজরুল ইসলামকে বিদ্রোহী কবি হিসেবেই চিহ্নিত করে এসেছে। অথচ নজরুলের লেখনীতে যেমন ছিল বিদ্রোহের আগুন, তেমন প্রেমের অভিব্যক্তি, অভিমান, যা বাংলা শব্দ সুরে বাংলা পেরিয়ে আরবকে এনে দিয়েছিল ঘরের কাছে। ছিল তার সাম্যবাদের গান, ছিল হিন্দু মুসলিম আধ্যাত্মিক আবেগের লেখনী, যা সুরবদ্ধ হয়ে পেয়েছিল প্রাণ। বাংলা সাংবাদিকতার কুলাঙ্গার যতই নজরুলকে অপমান করুক, বাঙালি নজরুলকে হৃদয়ে রেখেছে। অন্নদাশঙ্কর রায় তো কবেই বলে গেছেন, ভুল হয়ে গেছে বিলকুল, সব কিছু ভাগ হয়ে গেছে, হয়নি কো নজরুল। আমরা কি কবির এই 126তম জন্মদিনে শ্রদ্ধার্ঘ্য জানাবো ওই সবার মতন গঙ্গা জলে গঙ্গা পুজো করে? নাচে গানে কবিতায় ভাষ্যে ওই বাঙালি সুলভ স্তুতি? না, দিগদর্শনের তো ট্যাগলাইন রংহীন সংবাদ ও অজানা তথ্য জানতে দেখুন দিগদর্শন। সুতরাং আমাদের তো দায় বর্তায় এমন কিছু অজানা তথ্য জানানোর, যার সঙ্গে আত্মসমালোচনা, যেখানে প্রশ্ন থাকবে কিছু। আমরা কি নজরুলকে যোগ্য মর্যাদা দিয়েছি? প্রশ্ন তো উঠতে পারে, 1. নজরুলের সম্পূর্ণ রচনাবলী সংরক্ষণ কি হয়েছে? 2. তার অনেক গুরুত্বপূর্ণ রচনা ও সঙ্গীতের খোঁজ মেলেনি কেন? 3. আজ যখন বিশ্বযুদ্ধের লালসায় পররাষ্ট্র দখলের নির্লজ্জ প্রকাশ, তখন কি যুদ্ধবিরোধীরা মাঠে ময়দানে নজরুলের ওই যুদ্ধবিরোধী রচনা সোচ্চারে প্রতিধ্বনিত করেন? কেউ কি মুক্ত কণ্ঠে আকাশ বাতাস মুখরিত করেন কবির সেই কবিতা? হিংসুটে ওই জীবগুলো ভাই নাম ডোবালে সৈনিকের, তাই তারা আজ নাস্তা নাবুদ, আমরা মোটেই হইনি জের। পরের মুলুক লুট করে খায়, ডাকাত তারা ডাকাত, তাই তাদের তরে বরাদ্দ ভাই আঘাত, শুধু আঘাত। এই সেই নজরুল যিনি ছিলেন সত্যিকারের সেকুলার। অনাথ নজরুল লেটো গানের পারদর্শিতার জন্য স্থানীয় দারোগা রফিজ উল্লাহের সংস্পর্শে আসেন। তিনি থাকতেন ময়মনসিংহে। তিনি নজরুলকে ময়মনসিংহে নিয়ে আসেন 1914 সালে। সেখানকার ময়মনসিংহ সিটি স্কুলে ভর্তি করিয়ে দেন 7ম শ্রেণীতে। কিন্তু সেই স্কুলে বেশি দিন পড়াশুনো করা সম্ভব হয়নি। এরপর নজরুল ও তার ভাই কাজী আবুল হোসেনকে ভর্তি করা হয় দরিরামপুর ইংরেজি হাই স্কুলে। কিন্তু বাড়ি থেকে 5 কিলোমিটার দূরের ওই স্কুলে বর্ষাকালে যাতায়াত ছিল প্রায় দুঃসাধ্য। এরপর দারোগা সাহেব
নজরুলকে বাড়ির কাছে ত্রিশালের নামপাড়ায় তার আত্মীয় কাজী হামিদুল্লাহের বাড়িতে খরচ দিয়ে রাখেন। আর কাজী ছিলেন ধার্মিক, অথচ নজরুল তো নামাজ পড়েন না, পড়াশুনোতেও মন ছিল না। ঘাত প্রতিঘাতে নজরুল জীবিকার সন্ধানে ব্রিটিশ সেনায় নাম লেখান। 1919-এ জালিয়ানওয়ালাবাগ কাণ্ড, রবীন্দ্রনাথের নাইটহুড ত্যাগ, এর মধ্যেই বিশ্বযুদ্ধের সমাপ্তি। করাচি থেকে ফিরলেন নজরুল। কলকাতায় তখন বাড়ি ভাড়া নিয়ে থাকার অবস্থায় নেই নজরুল। আলাপ হয় কাকাবাবুর সঙ্গে, হ্যাঁ, কমিউনিস্ট পার্টির সেই অভিভাবক মুজাফফর আহমেদ। কলেজ স্ট্রিটের এক মেস বাড়িতে তার থাকা। রুশ বিপ্লবের কথা তিনি শুনলেন। তার ব্যথার তার গল্পে উল্লেখ করলেন লাল ফৌজ শব্দটি, কিন্তু ইংরেজের নজর এড়াতে পরবর্তী সময় তিনি লাল ফৌজ শব্দটি তুলে দিয়ে লেখেন মুক্তি সেবক সৈন্যদের দল। করাচি সেনা বারাকের সহকর্মী জামাদার শম্ভু রায়ের স্মৃতিতে জানা যায় 1921-এ নজরুলের কাছে ব্রিটিশ সরকারের চাকরির অফার আসে। যুদ্ধ ফেরত সৈনিকদের পুনর্বাসনের জন্য ব্রিটিশ সরকার এই চাকরির ব্যবস্থা করেছিল, কিন্তু মুজাফফর আহমেদের আপত্তিতে সেই চাকরি নজরুল ফিরিয়ে দেন। এরপর থেকেই রাজনীতির সঙ্গে নজরুল জড়িয়ে পড়েন। মাঝে নজরুলের একাকিত্বের সুযোগ নিয়ে নজরুলের প্রতিভাকে কাজে লাগিয়ে নিজেদের প্রকাশনার ব্যবসাকে ফুলিয়ে ফাঁপিয়ে তোলার জন্য একটা ফন্দি আটেন তার দুই বন্ধু আফজাল উল হক ও আলী আকবর খান। আকবর তার বোনের মেয়ে নার্গিসের সঙ্গে নজরুলের বিয়ে স্থির করেন। একাকী নজরুল বুঝেছিলেন তার এক সঙ্গীর প্রয়োজন, যার জন্য তিনিও বিয়েতে মত দেন। কিন্তু বিয়ের দিন কবুলনামায় বসে নজরুল জানতে পারেন তাকে ঘর জামাই করার পরিকল্পনা হয়েছে। যদিও নার্গিসের কোনো সম্পর্ক ছিল না এই পরিকল্পনার সঙ্গে, তবু বিয়ের দিন নজরুল ফিরে গেলেন। কিন্তু নার্গিসের প্রতি নজরুল আজীবন ছিলেন দুর্বল। কলকাতায় এরপর ফিরে আসা, তারপর তো প্রতিভার স্ফুরণ। অথচ ব্যক্তি জীবনে পুত্র বুলবুলের মৃত্যু, স্ত্রী প্রমীলার অসুস্থতা, নিজেরও অসুস্থ হয়ে পড়া, এই অবস্থায় হয়ে পড়েন কপর্দক শূন্য। প্রমীলা ছিলেন হিন্দু। প্রমীলার আসল নাম আশালতা। আশালতার মা গিরিবালা দেবী নজরুলকে পুত্র স্নেহে ভালোবাসতেন। সম্ভবত মাইকেলের মেঘনাদ বধ কাব্যের অনার্য নারী চরিত্র প্রমীলার আবেশে নজরুল স্ত্রীর নতুন নাম রাখেন প্রমীলা। দরিদ্র নজরুলকে 12 বছর আগলে রেখেছিলেন শাশুড়ি গিরিবালা দেবী। একটা সময় এমন গেছে দারিদ্র্যের কারণে টালা পার্কের বাড়িতে ঘরের কাঁসার বাসন বন্ধক দিয়ে চাল কিনতে হয়েছে। প্রতি পদে মুসলিম হওয়ার কারণে অপমানিত হতে হয়েছে। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পাওয়া 1 ভরি ওজনের সোনার পদক বারবার বন্ধক দিতে হয়েছে। কবি যখন অসুস্থ তখন তার মলমূত্র সাফ করার দায়িত্ব সামলেছেন মহিয়সী শাশুড়ি গিরিবালা দেবী। সেই ইতিহাস উপেক্ষিত। কবিতার প্রেমেই প্রমীলা দেবীর আকর্ষণ নজরুলের প্রতি। মুজাফফর আহমেদ তার জীবনীতে লিখেছেন, কবি নতুন গানের সুর করে প্রথম শোনাতেন স্ত্রীকে, পরে সুর ভুলে গেলে প্রমীলা দেবী শুধরে দিতেন। 1962 সালে পক্ষাঘাতে মারা যান প্রমীলা। অসুস্থ শরীর নিয়েও নজরুলের জন্য নিজের হাতে রান্না করতেন প্রমীলা। নজরুলের এক ভয়াবহ দারিদ্র্যের সময় কেউ পাশে দাঁড়ায়নি, সেই গ্লানি নিয়েই প্রমীলা দেবী চোখ বোঝেন। সময়টা 1942 জুলাই মাস 9 তারিখ। বেতার কেন্দ্রে ডাক পান নজরুল ছোটদের গল্প শোনাতে। হঠাৎ সেখানে জিভে আড়ষ্টতা। বন্ধু সাহিত্যিক নৃপেন্দ্রকৃষ্ণ চট্টোপাধ্যায় চাকরি করতেন বেতারে। তিনি নজরুলকে বাড়িতে নিয়ে এলেন। একদিকে দারিদ্র, পাওনাদারদের জ্বালা, অন্যদিকে রোগের চিকিৎসার টাকার অভাব। পুত্র কাজী সব্যসাচীকে দিয়ে অর্থ সাহায্যের চিঠি পাঠান বন্ধু সাহিত্যিক জুলফিকার হায়দারকে। ফজলুল হক, সুরাবর্দী প্রমুখ বাংলার নেতাদের কাছে সাহায্য চাইলেন। নেতাদের কাছে গিয়ে বললেন, কোনো সাহায্য মিলল না। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এই সব শুনে 500 টাকা পাঠালেন। বিধান রায়কে বলে স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করলেন। মধুপুরে নিজের বাড়িতে নিয়ে গিয়ে 2 মাস রাখলেন। ফিরে এলেন নজরুল অনেকটাই সুস্থ হয়ে। কিন্তু মারোয়ারি ও কাবলিওয়ালার কাছে নজরুলের ততদিনে ধার হয়ে গেছে চিকিৎসা খরচ বাবদ 7,000 টাকা। যে ফজলুল হকের কাছে নজরুল অর্থ সাহায্য চেয়েছিলেন, একদিন সেই হক সাহেব নজরুলের সাহায্য প্রার্থী হয়েছিলেন।
ঘটনাটা ছিল একসময় মুসলিম লীগের সমর্থকরা ফজলুল হকের সমর্থকদের রাস্তায় বেরোতে দিতেন না। নজরুলের সাহায্য চান ফজলুল, পথে নামেন বুক চিতিয়ে নজরুল। মুসলিম লীগের ছেলেরা শান্ত হলো। সেই সময় ভাষণ দিয়ে ফজলুল হক বলেছিলেন, কাজীর এই ঋণ শোধ করতেই হবে। নজরুলের মুসলিম লীগ অসন্তোষ দমনে কোয়ালিশন সরকার তৈরিতে সুবিধে হয়। অথচ নজরুল শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে লেখা এক চিঠিতে বলছেন, সেই হক সাহেবের কাছে যখন টাকা চাইলাম তিনি বললেন, কিসের টাকা? ফিরে এলাম, আর যাইনি, শুধু ভরসা ছিল আপনাকে। কোয়ালিশন সরকারে আমি অন্তর থেকে শুধু আপনাকেই শ্রদ্ধা করি, ভালোবাসি, আর কাউকে না। আমি জানি আমরাই এই ভারতবর্ষকে স্বাধীন করব। বাঙালি আপনাকে আর সুভাষকে মনে রাখবে। আমি জানি হিন্দু মুসলিম ইকুইটি ফান্ড থেকে ঋণ মুক্তির টাকা পাবো। আপনার কথা মিথ্যে হবে না। 500 পেয়েছি, বাকি 500 দ্রুত মধুপুরে নিয়ে আসবেন। কোর্টের ডিগ্রির টাকা দিতে হবে, 3-4 মাস দিতে পারিনি, তারা হয়তো বডি ওয়ারেন্ট বের করবে। এরপর সময় যত এগিয়েছে নজরুলের অসুস্থতা তত বেড়েছে। দ্রুত অসুস্থতার কারণ নিঃসন্দেহে দারিদ্র্য, চিকিৎসার অভাব। একবার নজরুল যখন চেতনালুপ্ত হয়ে পড়েন, খবর পেয়ে সাহায্য কমিটি লুম্বিনী হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করে। বিধান রায় দেখে বললেন, রোগ মুক্তির কোনো সম্ভাবনা নেই, তবে স্বাস্থ্য ভালো, তাই মৃত্যুর আশঙ্কা নেই। 1952 সবাই আবার নড়েচড়ে বসলেন। স্ত্রী সহ নজরুলকে পাঠানো হলো লন্ডন। সেখানকার ডাক্তাররা বললেন, দেরি হয়ে গেছে, আরও আগে এলে রোগীকে সুস্থ করা যেত। বলতে গেলে বাঙালি সমাজের অবহেলায় কবির চিকিৎসা রুদ্ধ হয়ে গিয়েছিল। 1926 সালে কবি একবার স্বরাজ দলের পক্ষে ভোটে দাঁড়ান, ঢাকা বিভাগের মুসলিম কেন্দ্রীয় ব্যবস্থাপক পরিষদের সদস্য পদে। কংগ্রেস থেকে কয়েকজনকে নিয়ে এই দল গড়েছিলেন নজরুল। তার স্থির বিশ্বাস ছিল তিনি 90% ভোট পাবেন। সে কথা তিনি বলেছিলেন বাংলার পল্লী কবি জসিম উদ্দিনকে। কিন্তু ভোটে চতুর্থ প্রার্থী হিসেবে তার জামানত বাজেয়াপ্ত হয়। রাজনীতির পাঠ নজরুল নিয়েছিলেন অনেক ছোট বয়সেই। দেশপ্রেমের টানে 10ম শ্রেণীতে পড়তে পড়তেই প্রথম বিশ্বযুদ্ধে সেনার অভিজ্ঞতা সঞ্চয় করতে নাম লেখালেন ব্রিটিশ সেনা দলে। একসময় ফিরেও এলেন। বন্ধু মুজফ্ফর আহমেদ তখন কমিউনিস্ট আন্দোলনে আকৃষ্ট হয়েছেন। বন্ধু নজরুলকে বললেন, তুমি কি কমিউনিস্ট হবে? নজরুল জবাব দেন, সেজন্যই তো ফিরে আসা। ফজলুল হকের আর্থিক আনুকূল্যে প্রকাশ হলো সান্ধ্য দৈনিক নবযুগ। 1920 সালের 12 জুলাই, সেখানেই 1921 সালে মুদ্রিত হয় তার বিখ্যাত বিদ্রোহী কবিতা। 1922 সালে নজরুল নিজে প্রকাশ করেন তার সম্পাদনায় অর্ধ সাপ্তাহিক ধূমকেতু। বিদ্রোহী কবিকে আশীর্বাণী পাঠান বিশ্বকবি রবীন্দ্রনাথ। 1921 সালের পুজোর ছুটিতে অধ্যাপক শহীদুল্লাহর সঙ্গে নজরুল শান্তিনিকেতনে আসেন। সেখানেই বিশ্বকবির সঙ্গে বিদ্রোহী কবির প্রথম পরিচয়। নজরুল বিশ্বকবির কাছে একটি কবিতা আবৃত্তির আবেদন করেন। বিশ্বকবি বলেন, সে কি হে, আমি তো তোমার গান আর কবিতা শোনার অপেক্ষায় আছি। নজরুল তাকে শোনান অগ্নিবীণার আগমনী কবিতা আর গান। বিশ্বকবি শোনান মাধবী হঠাৎ কোথা হতে এলো ফাগুন দিনের স্রোতে। ছোট থেকেই নজরুল ছিলেন অন্ধ রবীন্দ্র ভক্ত। কৈশোরে একবার একজন রবীন্দ্রনাথকে নিয়ে নেতিবাচক কথা বলায় নজরুল খেলার মাঠের গোলপোস্ট উপড়ে তুলে তার মাথা ফাটিয়ে দেয়। থানা পুলিশও হয়েছিল। বিশ্বকবি ঘটনার কথা কবি মণিলাল গঙ্গোপাধ্যায়ের মুখে শুনে বলেছিলেন, যাক, আমার আর ভয় নেই তাহলে। এরপর থেকে রবি কবি আর নজরুলের সম্পর্ক হয়ে দাঁড়ায় পিতা পুত্রের মতো। একবার পরিচালক নরেশ মিত্র ছবি বানালেন রবীন্দ্রনাথের গোড়া, সঙ্গীত পরিচালক নজরুল। সেখানে রবীন্দ্রসঙ্গীতের ব্যবহার নিয়ে আপত্তি জানায় বিশ্বভারতী সঙ্গীত সমিতি। অভিযোগ, বিশ্বভারতীর কোনো শিক্ষকের তালিম নেওয়া হয়নি, ফলে ছবি মুক্তি থমকে গেল। বাধ্য হয়ে প্রযোজক পরিচালক ও সঙ্গীত পরিচালক নজরুল শান্তিনিকেতনে এলেন বিশ্বকবির দরবারে। প্রিন্ট আর প্রজেক্টর মেশিন নিয়ে তারা এসেছিলেন। কবি সব দেখে শুনে বললেন, কি কাণ্ড বলো তো, তুমি শিখিয়েছ আমার গান, ওরা কোন আক্কেলে তার দোষ ধরে? তোমার চেয়ে আমার গান কি ওরা বেশি বোঝে? আমার গানের মর্যাদা কি ওরা বেশি দিতে পারবে? অথচ এমন ঘটনাও ঘটল, রবীন্দ্রনাথ অসন্তুষ্ট হলেন নজরুলের প্রতি। আসলে বাঙালি দুজনকে যতই ঈশ্বরের আসনে বসাক, দুজনেই তো ছিলেন সাধারণ মানুষ।
দুজনেরই ছিল কিছু সীমাবদ্ধতা। না হলে বিদ্রোহী কবি একদিকে সাম্যবাদের গান লিখছেন, অন্যদিকে শ্যামাসঙ্গীত। আবার আল্লাহর প্রতি, কোরআনের প্রতি আস্থা। কমিউনিস্ট পার্টিতে যোগ দেওয়ার কথা হলেই পার্টির শৃঙ্খলা মেনে চলা তার স্বভাব বিরুদ্ধ হবে জেনে আর কমিউনিস্ট পার্টিতে নাম লেখানো হলো না। তার সাম্যবাদী কবিতায় মানবিক দরদ থাকলেও শ্রেণী সংগ্রামের বিচারে সেটা উত্তীর্ণ নয়। শোষণকারী ধনীদের তিনি কবিতায় শ্রেণী সংগ্রামের ভীতি না দেখিয়ে দোজখের আগুনে পোড়ার ভয় দেখান। সর্বহারাদের কবিতায় লেখেন আল্লাহ আমার সহায়। ধনী দরিদ্র জাতপাতের বিরুদ্ধেও বলে লিখেছেন এক আল্লাহর সৃষ্টিতে আর রহিবে না কোনো ভেদ। রাজনীতি, স্বাধীনতা সংগ্রাম নিয়ে তার ভাবনা নিস্তেজ হয়ে গেল 1926 সালে নির্বাচনে জনতার কাছে প্রত্যাখ্যিত হবার পর। অথচ পূর্ণ স্বরাজের দাবি ভারতে কিন্তু প্রথম তুলেছিলেন মাওলানা হযরত মোহানি। বাংলায় প্রথম যে দাবি তুলেছিলেন তিনি নজরুল। রবীন্দ্রনাথের লেখাতেও বাঙালির পরিচয় ছিল হিন্দু বাঙালি, অর্থাৎ সহজেই চিহ্নিত হয় বাঙালি দু ধরনের, হিন্দু ও মুসলিম। একবার প্রেসিডেন্সি কলেজে এক অনুষ্ঠানে আমন্ত্রিত রবীন্দ্রনাথ এক হিন্দু কবি তার কবিতায় রক্তের বদলে খুন শব্দ ব্যবহার করায় ভীষণ চটে যান কবি। বলেন, এক বাঙালি হিন্দু কবির কাব্যে দেখলুম তিনি রক্ত শব্দের জায়গায় ব্যবহার করেছেন খুন। পুরাতন রক্ত শব্দে তার কাব্যের রং যদি না ধরে তাহলে বুঝবো সেটা তো তার অকৃতিত্ব। শনিবারের চিঠি ও বাংলার কথা দুই পত্রিকার প্রতিবেদনে বাঙালি হিন্দু কবির বদলে লেখা হলো বাঙালি কবি। এখানেই হলো রবীন্দ্রনাথের সঙ্গে নজরুলের ভুল বোঝাবুঝি। নজরুল ভাবলেন তিনি অনেক কবিতা গানে খুন শব্দ ব্যবহার করেন বলেই বিশ্বকবির এই তিরস্কার। বাংলা কবিতায় আরবি ফার্সি শব্দ প্রয়োগ রবীন্দ্রনাথের অপছন্দ ভেবে নজরুল লিখলেন বড়র পিরিতি বালির বাঁধ। আজকের রবীন্দ্রনাথ আমাদের সেই চিরচেনা রবীন্দ্রনাথ নন। তার পিছনের বৈয়াকরণ পণ্ডিত এই সব বলাচ্ছে তাকে। সেই সময় নজরুলকে এই লেখার জন্য সমালোচিত হতে হয়। সজনীকান্ত শনিবারের চিঠিতে লেখেন ছোটর পিরিতি বালির বাঁধ। কিন্তু নজরুলের মনে রবীন্দ্রনাথের প্রতি শ্রদ্ধার প্রমাণ মেলে যখন রবির অস্তাচলের দিনটিতে বেতারে স্মৃতিচারণ করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন নজরুল। সেদিনই তিনি লিখেছিলেন বিদায় কবিতা, ঘুমাইতে দাও শ্রান্ত রবিরে, জাগায়ও না জাগায়ও না, সারা জীবনে যে আলো দিল ডেকে তার ঘুম ভাঙায়ও না। দুপুরের রবি পড়িয়াছে ঢলে অস্তপথের কোলে, শ্রাবণীর মেঘ ছুটে এলে দলে দলে উদাস গগন তলে। বিশ্বের রবি ভারতের কবি, শ্যাম বাংলার হৃদয়ের ছবি, তুমি চলে যাবে বলে তব ধরিত্রী মাতার রোদন তুমি শুনেছিলে নাকি? তাই কি রোগের ছলনা করিয়া মেলিলে না আর আঁখি? তব রসায়িত রচনায় ছিল নিত্য দিদির গতি, তোমার লেখনী ছিলেন ধরিয়া যে মহা সরস্বতী, তোমার ধ্যানের আসনে ছিলেন যে শিব সুন্দর, তোমার হৃদয় কুঞ্জে ফেলিত যে মদন মনোহর। এর এক বছর পর নজরুল নিজেই ফুলের জলসায় নীরব হয়ে যান। কবি অন্নদাশঙ্কর রায় তাই লিখেছিলেন, ভুল হয়ে গেছে বিলকুল, আর সব কিছু ভাগাভাগি হয়ে গেছে, ভাগ হয়নি কো নজরুল। একথা আরেকবার উচ্চারণ করলাম। কিন্তু সত্যি কি তাই? নজরুলের যথার্থ মূল্যায়ন কি হয়েছে? হ্যাঁ, নজরুলের রাজনৈতিক সম্যক চেতনার সীমাবদ্ধতা ছিল। ধর্মীয় সত্তায় প্রথম জীবনে উদার থাকলেও পরবর্তী সময়ে মুসলিম ধর্মের বিধানে ফিরে যান। এটা তার ব্যর্থতা নয়, সীমাবদ্ধতা। সেই সীমাবদ্ধতা নিয়ে আলোচনা করার প্রাসঙ্গিকতা বোধহয় আজ অপ্রাসঙ্গিক। রংহীন সংবাদ আর অজানা তথ্যের জন্য দেখুন দিগদর্শন, 10-এর পাশে, দেশের সাথে।